প্রিয় ছাত্রীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি বৈশ্বিক করোনার মাঝে তোমরা ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং সুস্থ থাকো, এটাই কামনা করি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে, এবং এটাও বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন সম্পর্কে। আশা করি তোমরা নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন সম্পর্কে পড়েছ। যারা এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র অধ্যয়নরত এবং যারা অনার্স দ্বিতীয় বর্ষের 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ইতিহাস পড়ছ, তাদের জন্য এই অংশটুকু প্রযোজ্য। তো চলো আমরা নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন সম্পর্কে প্রাথমিক কিছু বিষয় আমরা জেনে নেই। নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন এর পিতার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার মাতার নাম হচ্ছে মোহ বেগম। 1508 খ্রিস্টাব্দে কাবুলে সম্রাট হুমায়ুন জন্মগ্রহণ করেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের 4 সন্তান ছিল: হুমায়ুন, তারপরে কামরান, আশকারি, হিন্দন। সন্তানদের মধ্যে বড় ছিলেন হুমায়ুন। ফলে বড় সন্তান হিসেবে বাবর তাকে তার পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেছিল। 1530 খ্রিস্টাব্দে বাবর ইন্তেকাল করলে 23 বছর বয়সে হুমায়ুন দিল্লির মসনদে অধিষ্ঠিত হন। সম্রাট হুমায়ুন 1530 থেকে শুরু করে 1540 খ্রিস্টাব্দ এবং 1555 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারত শাসন করেছিলেন। এখানে 1540 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতাহারা ছিলেন। সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এখন আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানি। সম্রাট হুমায়ুন তিনি বিয়ে করেছিলেন হামিদা বানু বেগমকে, এবং হামিদা বানুর গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষে খ্যাতিমান শাসক বা মোগল সাম্রাজ্যের খ্যাতিমান শাসক জালালউদ্দিন মোহাম্মদ আকবর 1541 খ্রিস্টাব্দে কাবুলে। সম্রাট হুমায়ুন 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে শেরশাহর কাছে পরাজিত হওয়ার পরে তিনি পলায়ন করে চলে গিয়েছিলেন পারস্যে। চলে যাওয়ার পরে শেরশাহ 1540 থেকে শুরু করে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত সুরি বংশ প্রতিষ্ঠা করে ভারতের শাসন কার্য পরিচালনা করেন, এবং শেরশাহ 1555 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে তাকে সাসারাম বিহারে দাফন সম্পন্ন করা হয়। সম্রাট হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে মাসিবার যুদ্ধ ও সরহিন্দের যুদ্ধে শেরশাহর উত্তরসূরিদেরকে পরাজিত করে দিল্লি দখল করে নেন এবং মোগল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন। হুমায়ুন 1556 খ্রিস্টাব্দে দিন পন্থা ভবন বা লাইব্রেরিতে অধ্যয়ন করে দোতলা থেকে নামা অবস্থায় হোঁচট খেয়ে পড়ে যান, এবং এই হোঁচট খেয়েই তিনি মৃত্যুবরণ করেন।
হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান, কিন্তু বরাবরই দুর্ভাগ্য তাকে তাড়া করেছে এবং দুর্ভাগ্যক্রমেই তিনি মৃত্যুবরণ করেছেন। তার এই মৃত্যু 17 দিন পর্যন্ত গোপন ছিল। মুলাবেশি নামক একজন ব্যক্তি, যিনি দেখতে হুমায়ুনের মতন ছিলেন, তিনি তার এই মৃত্যুটাকে গোপন করে 17 দিন পর্যন্ত ভারত শাসন করেছিলেন। তার এই মৃত্যু সংবাদ যখন প্রচার হয়ে পড়ে, তখন তাকে দিল্লিতেই দাফন করা হয় এবং তার কবরের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। যিনি এই স্মৃতিসৌধ নির্মাণ করেন তার নাম হচ্ছে ইনায়েতুল্লাহ। সম্রাট হুমায়ুন শাসক হিসেবে যতটুকু না সফল, তার চেয়ে বেশি তিনি স্থাপত্য শিল্পকলার অনুরাগী ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন। তিনি যখন পারস্য থেকে ভারতবর্ষে আসার সময় তিনি পারস্য থেকে 2 জন চিত্রকরকে নিয়ে এসেছিলেন। একজন হচ্ছে মীর সৈয়দ আলী, আরেকজন হচ্ছে আব্দুস সামাদ। তাদের মাধ্যমে তিনি ভারতবর্ষের স্থাপত্য শিল্পকলার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। সম্রাট হুমায়ুনের জীবন বৃত্তান্ত আমরা পাই হুমায়ুন নামা থেকে। আর হুমায়ুন নামাটা লেখা হয়েছিল ফার্সি ভাষায়। আরেকটি কথা না বললেই নয়, আমরা যে সকল গ্রন্থ থেকে যে সকল গ্রন্থে নামা দেখব, যেমন বাবর নামা, হুমায়ুন নামা, আকবর নামা, অর্থাৎ নামা শব্দটা যদি থাকে তাহলে আমরা বুঝে নিব যে ওই গ্রন্থটা ফার্সি ভাষায় লেখা। সম্রাট হুমায়ুনের বোন ছিলেন গুলবদন বেগম। তিনি মূলত সম্রাট হুমায়ুনের জীবন বৃত্তান্ত লিখেছিলেন আর এই গ্রন্থের নামকরণ করেছিলেন হুমায়ুন নামা। আমরা এই প্রাথমিক আলোচনাটা এখন করলাম। এখন আমরা হুমায়ুনের বিপর্যয় এবং তার ব্যর্থতা, তিনি কেন পরাজিত হয়েছিলেন শের শাহর কাছে, আর শের শাহ কেন সফল হয়েছিলেন সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। আমরা এখন আলোচনা করছি হুমায়ুন ও শের শাহ সংঘর্ষ। আমি কোটেশন ভিত্তিক কিছু লেখা এই স্ক্রিনে আমি দিয়েছি যে শের শাহ বিহার ও বাংলা জয়। 1531 খ্রিস্টাব্দে চুনার দুর্গ দখল করে শের শাহ বিহারে আধিপত্য কায়েম করে। আর এই সময় হুমায়ুন ও বাহাদুর শাহর মধ্যে সংঘর্ষ চলছিল। শের খান বাংলা আক্রমণ করলে বাংলার শাসক মোহাম্মদ শাহ 13 লক্ষ স্বর্ণমুদ্রা ও কিউল হতে সাকরুল গলি অঞ্চল প্রদান করে সন্ধি স্থাপন করেন। 1538 সালে শের খান বাংলার রাজধানী গৌড় ও রেতাস দুর্গ দখল করে নেন। তারপরে আমরা আলোচনা করছি চৌসার যুদ্ধ। 1538 সালে শের খানের বিরুদ্ধে যখন হুমায়ুন অভিযান করে, তখন হুমায়ুন গৌড় ছেড়ে চলে যান। হুমায়ুন অনায়াসে গৌড় দুর্গ দখল করে নেন এবং দখল করে তিনি সেখানে আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়েন। ফলে শের খান বিহার ও জৌনপুরের মুঘল অধিকৃত অঞ্চলগুলো দখল করে নেন। শের শাহ এই অধিকৃত অঞ্চল দখল করলেন আর হুমায়ুন গৌড় দখল করলেন, আর এই গৌড়ের নামকরণ করলেন জান্নাতাবাদ। 8 মাস পর্যন্ত
আমোদ প্রমোদে কাটালেন এই শের শের মানে হুমায়ুন 8 মাস আমোদ প্রমোদে কাটালেন এই জান্নাতাবাদ বা গৌড়ে। 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন করলেন কি, যখন আগ্রার দিকে রওনা দিলেন তখন এই ভাগীরথী নদী বা গঙ্গা, সেখানে শেরশাহর সাথে চৌসা নামক স্থানে যুদ্ধে অবতীর্ণ হলেন। শেরশাহর রণকৌশলতার কাছে সম্রাট হুমায়ুন পরাজিত হল এবং মোগল অসংখ্য সৈন্য সলিল সমাধি হল। আত্মরক্ষার জন্য হুমায়ুন গঙ্গা নদীতে ঝাঁপ দিলেন। নিজাম নামক একজন ভিস্তিওয়ালা হুমায়ুনকে প্রাণে বাঁচালেন। কথিত আছে যে সম্রাট হুমায়ুন এই নিজাম নামক ভিস্তিওয়ালাকে একদিনের জন্য সম্রাট বানিয়েছিলেন। তারপরে আমরা আলোচনা করব কনৌজের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে। 1540 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল কনৌজের যুদ্ধ। সম্রাট হুমায়ুন তার ভাইদের কাছে সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু ভাইরা তাকে সহযোগিতা করেনি। ফলে বাধ্য হয়ে নিজে একাই তার সৈন্যবাহিনীকে নিয়ে অগ্রসর হলেন কনৌজ নামক স্থানে। শেরশাহর সাথে যুদ্ধে অবতীর্ণ হলেন এবং শোচনীয়ভাবে পরাজিত হলেন এবং পরাজিত হয়ে পলায়ন করে চলে গেলেন পারস্যে। তাহলে আমরা জানলাম যে কোন যুদ্ধে হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল এবং পরাজিত হয়ে তিনি কোথায় পলায়ন করেছিলেন বা চলে গিয়েছিলেন। তাহলে আমরা অনায়াসে বলবো তিনি পারস্যে চলে গিয়েছিলেন। এখন আমরা আলোচনা করি যে সম্রাট হুমায়ুন কেন পরাজিত হয়েছিল আর শেরশাহ কেন সফল হয়েছিল। প্রথমত আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে যে কাঠামোবিহীন সাম্রাজ্য। কাঠামো ছাড়া, যেমন ফাউন্ডেশন ছাড়া একটা বিল্ডিং টিকে থাকতে পারে না, একটি রাষ্ট্রের কাঠামো ছাড়া একটা রাষ্ট্র টিকে থাকতে পারে না। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি 1526 খ্রিস্টাব্দে যে মোগল সাম্রাজ্যের ভিত স্থাপন করেছিলেন সেটা শক্তিশালী ভিতের উপরে সুপ্রতিষ্ঠিত করতে পারেননি। ফলে আমরা দেখি যে মোহাম্মদ লোদি, বাহাদুর শাহ, রাজ্যলীপ শাহ এবং যারা রাজপুত ছিল তারা বিদ্রোহ করল, অরাজকতা সৃষ্টি করল। হুমায়ুন তাদেরকে দমন করবে না শেরশাহকে প্রতিরোধ করবে, এই একটা অবস্থার মধ্যে ছিল, যার কারণে হুমায়ুন সফল হতে পারেননি। তারপরে আমরা বলতে পারি যে হুমায়ুনের দূরদর্শিতার অভাব, যে সম্রাট হুমায়ুনের যেরকম সামরিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা যেটা থাকা প্রয়োজন ছিল, অনেক ঐতিহাসিকরা বলছেন এই রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শিতার এটার অভাব ছিল। যেমন আমরা বলি যে যখন চুনার দুর্গ অবরোধ করা হলো, তখন যদি এই হুমায়ুন শেরশাহর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেন
তাহলে আমার মনে হয় ইতিহাস ভিন্নভাবে লেখা হতো, কিন্তু সেটা তিনি করেননি। তারপরে আমরা আরো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এরপরে যখন হুমায়ুন চুনার দুর্গ দখল করলেন, শেরশাহ চুনার দুর্গ ছেড়ে দিয়ে বাংলাতে চলে আসলেন। তো এই হুমায়ুন শেরশাহর বিরুদ্ধে যদি তাৎক্ষণিকভাবে বাংলা অভিযান করতেন, তাহলে হয়তো ইতিহাস ভিন্ন রকম হতো। তারপরে যখন হুমায়ুন বাংলার গৌড় দখল করলেন, সেখানে তিনি 8 মাস অতিবাহিত করলেন, আমোদ প্রমোদে কাটালেন। যদি এটা না করে তিনি সামনের দিকে অগ্রসর হতেন, শক্তি সঞ্চয় করতেন, তাহলে হয়তো শেরশাহ শক্তি সঞ্চয় করে তার প্রতিরোধ বা গতিরোধ করতে পারত না। তারপর আরেকটা মজার বিষয় হচ্ছে যে চৌসার যুদ্ধ যখন সংঘটিত হয়, ওই সময় তিনি তাঁবু স্থাপন করেছিলেন উঁচু ভূমিতে না করে নিম্ন ভূমিতে করেছিলেন। বর্ষার মৌসুমে ওই তাঁবুগুলো পানিতে ডুবে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে এগুলো তার যে উপকরণগুলো ছিল, যুদ্ধের উপকরণগুলো ছিল বা প্রতিরোধ ব্যবস্থার যে ঢাল তলোয়ার বা বিভিন্ন উপাদানগুলো ছিল, এগুলোকে আবার পুনরায় কোনো বিধি ব্যবস্থা গ্রহণ করার মতন সুযোগ ছিল না। এটা কিন্তু তার ব্যর্থতার অন্যতম কারণ। তারপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে সম্রাট হুমায়ুন ভাইদের প্রতি যে উদার ছিল, ভাইরা কিন্তু হুমায়ুনের প্রতি ততটা শ্রদ্ধাশীল ছিল না। ফলে তার এই বিপর্যয়কালীন সময়ে ভাইরা যে যদি উপকার করত, তাহলে মনে হয় এই হুমায়ুনকে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে হতো না। তারপরে শেরশাহ সফলতা অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে শেরশাহর রণকৌশলতা। তো শেরশাহ মোগল সৈন্যবাহিনীর অধীনে চাকরি করেছেন, ফলে মোগল সৈন্যবাহিনীর রণকৌশলতা তিনি জানতেন। কোথায় তাদের দুর্বলতা আছে, কোথায় তাদের বিভাজনগুলো আছে, এটা তিনি জানতেন। ফলে তাদের রণকৌশলতা, তাদের দুর্বলতা, সুযোগ এর সদ্ব্যবহার তিনি করেছেন। ফলে তিনি অনায়াসে মোগল সেনাবাহিনীকে পরাস্ত করে হুমায়ুনকে পরাজিত করতে পেরেছেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে শেরশাহর সঠতা। শেরশাহ কি করলেন? যখন চুনার দুর্গ দখল করলেন, চুনার দুর্গের অধিপতি তাজখানের বিধবা স্ত্রী মালিকাকে তিনি বিয়ে করলেন এবং সেখানেও কিন্তু তিনি শক্তি সঞ্চয় করলেন। এরপরে মোগল বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ছিল। সম্রাট হুমায়ুন যাকে সেনাপতি নিযুক্ত করেছিলেন, তিনি মস্তিষ্ক রোগাক্রান্ত হায়দার মির্জা। তো এই হায়দার মির্জাকে সেনা প্রধান করে হুমায়ুন সবচেয়ে বেশি ভুল করেছে। আমরা একটা কথা বলি, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তো একজন মস্তিষ্ক রোগাক্রান্ত ব্যক্তিকে সেনা প্রধান করার ফলে সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য
যে প্রজ্ঞা, যে মেধা, যে মননশীলতা, যে রণকৌশলতা থাকা প্রয়োজন ছিল, হায়দার মির্জা সেটা করতে পারেননি। ফলে হুমায়ুন ব্যর্থ হয়েছে। আর ছোটবেলা থেকেই শেরশাহ প্রতিভাবান ছিলেন। আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব। প্রাথমিক কিছু একটা বলে নিই, সেটা হচ্ছে যে শেরশাহ তার মূল নাম হচ্ছে ফরিদ। তার মা মারা যাওয়ার পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে, কিন্তু মা, সৎ মা তাকে দেখতে পারতেন না। ফলে তার বাবা তাকে দূরে এক মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। তার মেধা প্রজ্ঞার চারদিকে ছড়িয়ে পড়েছিল। ফলে এই ছোটবেলা থেকেই তার মেধার যে বহিঃপ্রকাশ সেটা আমরা পাই। পরবর্তীতে তিনি একটি ব্যাঘ্র শিকার করে তার নাম হয়েছিল শের খান। আর হুমায়ুনকে পরাজিত করে তিনি ভারতবর্ষে 1540 খ্রিস্টাব্দে সুরি বংশ প্রতিষ্ঠা করেন এবং উপাধি ধারণ করেন শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কুবলিয়াত পাট্টা তার অন্যতম সৃষ্টি। তার এই মেধার মননশীলতা দিয়েই তিনি হুমায়ুনকে পরাস্ত করেছিলেন। আর হুমায়ুন অদূরদর্শিতা, রাজনৈতিক দিকপাল না থাকা, জ্ঞানবোধ না থাকা এবং একজন বিকৃত মস্তিষ্কের হায়দার মির্জাকে সেনা প্রদান করাই ছিল হুমায়ুনের ব্যর্থতার অন্যতম কারণ। তো যাই হোক, এতক্ষণ আমরা নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা পাঠ্য বইয়ের সাথে এই আলোচনাগুলো মিলাবে এবং জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।